পুলিশের হাত থেকে বাঁচতে লোকটি বালু ভর্তি একটি ট্রাকের ভেতর লুকিয়ে পড়ে, কিন্তু চেকপোস্টে তল্লাশির সময় পুলিশ ট্রাকটিকে বালু ভর্তি দেখেও সরাসরি ছেড়ে দেয় না। একজন পুলিশ অফিসার ট্রাকের ওপরে উঠে একটি কাঠের লাঠি দিয়ে বালুর স্তূপের ভেতর বারবার গিথে পরীক্ষা করতে থাকেন। যখন তিনি নিশ্চিত হন যে ভেতরে কেউ নেই, তখন তিনি নিশ্চিন্তে চলে যান। কিন্তু তারা কল্পনাও করতে পারেনি যে তারা যে পলাতক আসামিকে খুঁজছে সে ঠিক ওই পুলিশ অফিসারের পায়ের নিচেই লুকিয়ে আছে এবং একটি সরু পাইপের সাহায্যে শ্বাস নিচ্ছে। ট্রাকটি চেকপোস্ট ছেড়ে অনেক দূরে যাওয়ার পর তাইশান বালুর নিচ থেকে বেরিয়ে আসে। এই ট্রাকের সাহায্যেই সে দ্রুত একটি ছোট গ্রামে পৌঁছে যায়। সে ভেবেছিল কোনো কৃষকের বাড়ি থেকে হাতকড়া খোলা সরঞ্জাম খুঁজে নেবে, কিন্তু উল্টো সেখানে সরঞ্জাম না পেয়ে বাড়ির কুকুরের নজরে পড়ে যায়। পালানোর পথে ভাগ্যক্রমে সে একটি সাইকেল খুঁজে পায় এবং হিংস্র কুকুরের তাড়া থেকে রক্ষা পায়। কিন্তু দুই হাতকড়ায় বন্দী থাকায় সে বেশিক্ষণ সাইকেল চালাতে না পেরে হাল ছেড়ে দেয়। এরপর অদূরে একটি ঘাসের ওপর কয়েকজনকে ক্যাম্পিং করতে দেখে তাইশান চুপচাপ তাদের রোদে শুকানো জামা কাপড় চুরি করে নেয়। কাপড় চুরির সময় সে কাছেই একটি ছোট কারখানা থেকে কাটিং মেশিনের শব্দ শুনতে পায়। শ্রমিকরা যখন বিশ্রামে যায় তখন সে সেই সুযোগে কারখানা থেকে কাটিং মেশিনটি সরিয়ে ফেলে। চুরি করা কাপড় আর সরঞ্জাম নিয়ে তাইশান একটি নির্জন খামারের গুদামে গিয়ে আশ্রয় নেয়। সেখানে সে নিজের হাতের হাতকড়া কেটে ফেলে মুক্ত হয়। হাতকড়ার বাঁধন থেকে মুক্তি পেয়ে সে অবশেষে শান্তিতে এক ঘুম দেয়। পরদিন সকালে দরজার বাইরের হইচুং শুনে তার ঘুম ভাঙে। সে উঁকি দিয়ে দেখে একজন বৃদ্ধা মুরগি ধরছেন। এদিকে তাইশান ক্ষুধায় প্রায় মরে যাওয়ার অবস্থা, তাই খাবারের আশায় সে পর্যটকের বেশ ধরে গুদাম থেকে বেরিয়ে আসে। সে বৃদ্ধাকে বোঝায় যে সে পথ হারিয়ে ফেলেছে এবং তার কাছে মুরগির মাংস খেয়ে জীবন বাঁচায়। প্রায় অর্ধেক মুরগি খাওয়ার পর তার শরীরে কিছুটা শক্তি ফিরে আসে। কিন্তু যখন সে বৃদ্ধার সাথে গল্প করছিল, ঠিক তখনই গ্রামের প্রধান সেখানে হাজির হন। ধরা পড়ার ভয়ে তাইশান দ্রুত পাহাড়ের জঙ্গলের দিকে দৌড়ে পালায়। পুলিশ খবর পেয়ে সাথে সাথেই সেখানে পৌঁছে যায়। তারা তাইশানের লুকিয়ে থাকা জঙ্গলটি ঘিরে ফেলে এবং পাহাড়ে চিরুনি তল্লাশি শুরু করে। একই সময়ে মাফিয়াদের পাঠানো এক খুনিও সেখানে পৌঁছায় তাইশানকে মারার জন্য। দীর্ঘ 7-8 ঘন্টা তল্লাশির পর পুলিশের ঘেরাও ক্রমশ ছোট হয়ে আসে। অন্ধকার হওয়ার পর তাইশান যখন পাহাড় থেকে নেমে পালানোর চেষ্টা করে, তখন তল্লাশি দলের হাতে ধরা পড়ে যায়। নিরুপায় হয়ে সে আবারও পাহাড়ের চূড়ার দিকে দৌড়াতে থাকে। নিচ থেকে পুলিশের ঘিরে ধরা দেখে সে বুঝতে পারে যে পালানোর আর কোনো পথ নেই। ঠিক যখন সে সব আশা ছেড়ে দিয়েছিল, তখন হঠাৎ নিচে একটি বিস্ফোরণ ঘটে। তল্লাশি দলের সবাই তখন বিস্ফোরণের স্থানের দিকে ছুটে যায়। এই বিশৃঙ্খলার সুযোগে তাইশান সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু কিছুটা দূর যেতেই মাফিয়া খুনি তাকে ল্যাং মেরে ফেলে দেয় এবং তার গলায় ছুরি ধরে। খুনি যখন উমেই আঙ্কেলের কথা তোলে, তখন তাইশানের মনে পড়ে যে কয়েকদিন আগে আঙ্কেল তার কাছে একটি ক্যামেরা বন্ধক রেখেছিলেন। তাইশান কৌশলে হাত দিয়ে ক্যামেরা বের করার ভান করে। খুনি যখন ক্যামেরাটি নেওয়ার জন্য এগিয়ে আসে, তখন তাইশান তাকে জোরে ধাক্কা দিয়ে ঢালু পাহাড়ের নিচে ফেলে দেয়। এরপর তাইশান পাহাড়ের পাদদেশে পৌঁছে একটি গাড়ি থেকে যুব উদ্ধারকারী দলের পোশাক আর টুপি চুরি করে। উদ্ধারকারী দলের সদস্য সেজে সে সফলভাবে একটি বাসে চড়ে শহরে পৌঁছে যায়। শহরে এসে সে এমন একটি বাড়িতে ঢোকে যেখানে কোনো পুরুষ ছিল না। সে মা ও মেয়েকে বেঁধে ফেলে এবং তাদের রেখে যাওয়া খাবার খেয়ে ক্ষুধা মেটায়। খাওয়ার পরেই তার মনে পড়ে যে খুনির ছুরিতে তার গলা কেটে গেছে। তার মেয়ের ডাক্তার তাকে বলেছিলেন যে বোন ম্যারো ট্রান্সপ্লান্টের জন্য তার শরীরে কোনো ইনফেকশন হওয়া চলবে না। মেয়ের জীবনের কথা ভেবে তাইশান আতঙ্কিত হয়ে পড়ে। সে বন্দি মেয়েটির কাছে জানতে চায় বাড়িতে কোনো অ্যান্টিসেপটিক আছে নাকি। মেয়েটি তাকে বলে যে ক্ষতটি ধুয়ে সেখানে একটি ব্যান্ডেজ লাগিয়ে নিলেই হবে। তার কথা মতো তাইশান গোসল করে ব্যান্ডেজ লাগিয়ে নেয়। মধ্যরাতে যখন মা মেয়ে ঘুমিয়ে পড়ে, তাইশান তখনও খুনির জিজ্ঞেস করা সেই ক্যামেরার কথা ভাবতে থাকে। তার মনে পড়ে তাড়াহুড়ো করে সে ক্যামেরাটি তার বাড়িতেই রেখে এসেছে এবং তার প্রিয় বন্ধু সেটি নিয়ে ছবি তুলতে গেছে। এখন ক্যামেরাটি খুঁজে পেলেই হয়তো তার ওপর লাগা অপবাদ দূর করা সম্ভব হবে। পরদিন সকালে তাইশান তার অবিন্যস্ত চেহারা বদলে ফেলে। সে মেয়েটির বাবার কাপড় আর চশমা পরে একজন ব্যবসায়ীর ছদ্মবেশ নিয়ে ফেরার বাসে ওঠে। বাসটি হাইওয়ে থেকে নামার পরপরই পুলিশের তল্লাশের মুখে পড়ে। পুলিশ যখন পলাতক আসামির ছবির সাথে তার চেহারা মেলাচ্ছিল, তখন সে একটুও ভয় না পেয়ে বরং উল্টো এমন বিরক্ত ভাব দেখায় যেন সে খুব বড় কোনো ব্যবসায়ী, যার সময় নষ্ট হচ্ছে। তাইশানের এই আত্মবিশ্বাস দেখে পুলিশ অফিসার নিজেই দ্বিধায় পড়ে যান এবং তাকে ছেড়ে দেন। সিওলে পৌঁছানোর পর তাইশান প্রথমেই তার প্রাক্তন প্রেমিকা ইনহাইকে ফোন করে নিজের বেঁচে থাকার খবর দেয়। সে জানত ইনহাই অনেক দুশ্চিন্তা করছে, কিন্তু তাইশানের গলা শোনা মাত্রই ইনহাই রাগে ফেটে পড়ে। ইনহাইও তখন বিশ্বাস করতে পারছিল না যে তাইশান কাউকে খুন করেনি, কিন্তু নিজের অসুস্থ মেয়ে সুজিনকে বাঁচাতে হলে তাইশানকে তার প্রয়োজন। তাই সে তাইশানের কথা মতো কাজ করতে রাজি হয় এবং তার হবু বর, যে একজন পুলিশ অফিসার, তাকে কিছুই জানায় না।
ইনহাইকে ফোন করার পর তাইশান তার ঘনিষ্ঠ বন্ধু মানসিকের সাথে যোগাযোগ করে। তার কাছেই সেই ক্যামেরাটি ছিল যা দিয়ে তাইশানের নির্দোষ হওয়া প্রমাণ করা সম্ভব। কিন্তু মানসিক তখন পুলিশের নজরদারিতে ছিল। পুলিশের চাপে পড়ে সে তাইশানকে রাত 9টায় তার বাসায় দেখা করতে বলে। মানসিক ভেবেছিল পুলিশকে সাহায্য করলে হয়তো ইনহাইয়ের উপকার হবে এবং তাইশানের ওপর থেকে অপবাদ মুছে যাবে। কিন্তু সে জানত না যে পুলিশের ভেতরেই অপরাধী চক্রের লোক বা ইনফর্মার আছে। তাদের কথোপকথন মাফিয়ারা আড়ি পেতে শুনে ফেলে। তাইশান যখন মানসিকের বাড়িতে পৌঁছায় সে দেখে তার বন্ধু নৃশংসভাবে খুন হয়ে পড়ে আছে। বন্ধুর লাশের পাশে বসে তাইশান যখন কাঁদছিল ঠিক তখনই মাফিয়ার পাঠানো খুনি তার পেছনে এসে দাঁড়ায়। ঠিক সেই মুহূর্তে দরজার বাইরে ওত পেতে থাকা পুলিশের মোবাইলে একটি কল আসে। সেই আওয়াজ শুনে খুনি বাতি নিভিয়ে দেয়। বিপদ বুঝে তাইশান দ্রুত ঘর থেকে বেরিয়ে দৌড় দেয় এবং পুলিশের সাথে তার ধাক্কা লাগে। পুলিশ কিছু বুঝে ওঠার আগেই তাইশান দেওয়াল টপকে পালিয়ে যায়। পালানোর পথে সে একটি ভাঙাচোরা ট্রাক থেকে ছোট একটি লোহার তার সংগ্রহ করে এবং তা দিয়ে তার ভাঙা হাতকড়াটি পুরোপুরি খুলে ফেলে। এদিকে পুলিশ মানসিকের লাশ দেখে আবারও তাইশানকে খুনি হিসাবে চিহ্নিত করে। এখন তার নামে 2টি খুনের মামলা। তাইশান বন্ধুর মৃত্যুর জন্য নিজেকে দায়ী মনে করে প্রচণ্ড অপরাধ বোধে ভুগছিল। কিন্তু তার মেয়ের কথা মনে পড়তেই সে আবারও ঘুরে দাঁড়ায়। আর মাত্র 12 দিন পর মেয়ের অস্ত্রোপচার। সে ঠিক করে অস্ত্রোপচার পর্যন্ত পালিয়ে থাকবে এবং এরপর নিজে গিয়ে আত্মসমর্পণ করবে। পালিয়ে যাওয়ার পথে তাইশান এক গর্ভবতী মহিলার গোঙানির শব্দ শুনতে পায়। মহিলার অনুরোধে সে তাকে তার বাড়িতে নিয়ে যায়। তাইশান আগে কখনো প্রসব করানোর কাজ করেনি, তাই সে সিনেমার দৃশ্য মনে করে গরম জল জোগাড় করে এবং মহিলাকে সাহস দিতে থাকে। দীর্ঘ চেষ্টার পর অবশেষে একটি সুস্থ বাচ্চা জন্ম নেয়। কয়েকদিনের জন্য তাইশান সেই মহিলার বাড়িতে অস্থায়ী বাবার ভূমিকা পালন করে। বাচ্চার দেখাশোনা করা থেকে শুরু করে ন্যাপি ধোয়া পর্যন্ত সব সে নিজেই করে। স্থানীয় রীতি অনুযায়ী সে বাড়ির দরজায় একটি বিশেষ দড়ি বেঁধে দেয় যাতে বাইরের কেউ ভেতরে না আসে। তাইশান ভেবেছিল এখানেই 12 দিন লুকিয়ে থাকবে, কিন্তু পুলিশ খবর পেয়ে এলাকায় তল্লাশি শুরু করে। এদিকে মহিলাটিও টিভিতে তাইশানের ছবি দেখে তাকে চিনে ফেলে। ঠিক তখনই দরজায় পুলিশের কড়া নাড়ার শব্দ শোনা যায়। আতঙ্কিত তাইশান মহিলাকে বোঝানোর চেষ্টা করে যে সে খুনি নয়। মহিলাটি ভাবল যে লোক কাল রাতে তার প্রসবের সময় সাহায্য করেছে এবং বাচ্চার ন্যাপি ধুয়ে দিয়েছে সে কখনো খুনি হতে পারে না। তাই সে পুলিশের কাছে তাইশানের কথা গোপন করে। কিন্তু পুলিশ পুরো গ্রাম খুঁজে যখন তাইশানকে পায় না তখন তারা মহিলার বাড়ির সেই বিশেষ দড়িটি দেখে সন্দেহ করে এবং আবার ফিরে আসে। সেখানে তারা তাইশানের জামাকাপড় খুঁজে পায়। ততক্ষণে তাইশান পাশের পাহাড়ে পালিয়ে গেছে। সেখানে পুলিশের এক সার্জেন্টের সাথে তার ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয় এবং এক পর্যায়ে তাইশান পাহাড়ের একদম কিনারায় গিয়ে পৌঁছায়। নিচে ছিল বিশাল এক নদী। তাইশান জানে ঝাঁপ দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। সে যখনই ঝাঁপ দিতে যাবে ঠিক তখনই মাফিয়া খুনির গুলিতে আহত হয়ে সে সরাসরি পাহাড় থেকে নিচে পড়ে যায়। নদীতে পড়ে যাওয়ার পর তাইশানকে এক বৃদ্ধ উদ্ধার করেন। 8 বছর আগে তাইশান এই বৃদ্ধের এক বড় উপকার করেছিল। সেই ঋণ শোধ করতে বৃদ্ধ জীবনের ঝুঁকি নিয়ে তাইশানের চিকিৎসা করেন এবং পুলিশের হাত থেকে বাঁচতে সাহায্য করেন। বৃদ্ধ কৌশলে তাইশানের জামাকাপড় পাথর দিয়ে ছিঁড়ে নদীর ভাটিতে ফেলে দেন। পুলিশ সেগুলো খুঁজে পায় এবং মনে করে তাইশান পাথরের আঘাতে মারা গেছে। এই মিথ্যা সুযোগে তাইশান সুস্থ হবার সময় পায়। বৃদ্ধ তাকে কিছু টাকা দিয়ে ফিলিপাইনে পালিয়ে যেতে বলেন এবং অস্ত্রোপচারের সময় আবার ফিরে আসতে বলেন। বৃদ্ধের ট্রাক নিয়ে যাবার পথে পুলিশি চেকপোস্টে পড়লেও বিষাক্ত লতাপাতার রসে তাইশানের মুখ ফুলে যাওয়ায় পুলিশ তাকে চিনতে পারে না। কিন্তু মাঝপথে সে আবার তার মেয়ের কথা ভেবে আবেগপ্রবণ হয়ে পড়ে এবং হাসপাতালে যাবার সিদ্ধান্ত নেয়। সেখানে সে ইনহাই আর সুজিনকে দেখতে পায়। সুজিন তাকে দেখেও মায়ের সামনে কোনো প্রতিক্রিয়া দেখায় না, যাতে মা বুঝতে না পারেন। সুজিন মুচকি হেসে বাবাকে আশ্বস্ত করে, কিন্তু পরক্ষণেই কেমোথেরাপির ব্যথায় সে বমি করে দেয়। মেয়ের কষ্ট দেখে তাইশানের বুক ফেটে যাচ্ছিল। ইনহাইকে আশ্বস্ত করার জন্য তাইশান তাকে ফোন করে বলে যে সে আপাতত ফিলিপাইনে যাচ্ছে, কিন্তু অস্ত্রোপচারের সময় অবশ্যই ফিরবে। কিন্তু ইনহাইয়ের ফোন তখন পুলিশের নজরদারিতে ছিল। ফলে তাইশানের পালানোর পরিকল্পনা ফাঁস হয়ে যায় এবং বন্দরেই সে পুলিশের হাতে ধরা পড়ে। তবে পুলিশ তাকে নিয়ে যাবার সময় একটি রহস্যময় গাড়ি তাদের গতিরোধ করে। ধোঁয়ার বোমা ছুড়ে পুলিশের গাড়ি থামানো হয় এবং কালো কাপড় পরা কিছু লোক পুলিশদের মারধর করে অকেজো করে দেয়। প্রসিকিউটর যখন জ্ঞান ফেরে তখন দেখে মাফিয়ারা তাইশানকে ছিনতাই করে নিয়ে গেছে। দূরে চলে যাওয়া গাড়ির দিকে সে শুধু চেয়েই থাকে। কোনো উপায় ছিল না, মাফিয়ারা তাইশানকে অপহরণ করে নিয়ে যায়। তবে প্রসিকিউটর হাল ছাড়েননি। পরদিন নিজের বুদ্ধিমত্তায় তিনি সেই পুরনো কারখানাটি খুঁজে বের করেন যেখানে তাইশানকে আটকে রাখা হয়েছিল। কিন্তু সেখানে পৌঁছানোর পর খুনি তাকেও আঘাত করে অজ্ঞান করে ফেলে এবং তাইশানের সাথে তাকেও বেঁধে রাখা হয়। এখানেই গল্পের ফ্ল্যাশব্যাকে তাইশান ও ইনহাইয়ের প্রথম পরিচয়ের সেই সুন্দর মুহূর্তটি দেখা যায়। সেদিন তাইশান ভেবেছিল সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটি অর্থাৎ ইনহাই একটি ব্রোঞ্জ বা তামার মূর্তি। কৌতূহলী হয়ে সে যেই মূর্তির গায়ে হাত দেয়
অমনি বুঝতে পারে এটি কোনো মূর্তি নয়, বরং একজন রক্তমাংসের মানুষ। ইনহাই তখন প্রফেশনাল খাতিরে রাগ সামলে নিয়ে চুপ করেছিল। লজ্জাজনক পরিস্থিতি এড়াতে তাইশানও কিছু না জানার ভান করে সেখান থেকে সরে যায়। অনুষ্ঠান শেষে ইনহাই তাইশানকে খুঁজে বের করে কোষে দুটো চড় মারে। তাইশান প্রথমে আকাশ থেকে পড়ে, কিন্তু যখন ইনহাই বলে যে সেই ছিল ওই মূর্তিটি, তখন তাইশান সব বুঝতে পারে। তাইশান সে অনিচ্ছাকৃতভাবে এটা করেছিল তা বুঝতে পেরে ইনহাই হাসতে হাসতে বন্ধুদের কাছে গর্ব করতে থাকে যে তার অভিনয় কতটা নিখুঁত ছিল। ইনহাইয়ের সেই মায়াবী হাসি দেখে তাইশান প্রথম দেখাতেই প্রেমে পড়ে যায়। এরপর একদিন কাজ করতে গিয়ে তাইশান ইনহাইকে নাচতে দেখে পুরোপুরি মুগ্ধ হয় এবং দ্রুতই তাদের প্রেম গভীর হয়। কিন্তু তাদের সুখ কপালে সইল না। মাফিয়া ডন তাইশানকে হুমকি দেয় যে তাদের হয়ে তাইশানকে জেলে যেতে হবে, নয়তো তারা ইনহাইকে মেরে ফেলবে। ভালোবাসার মানুষকে বাঁচাতে তাইশান রাজি হয়। ইনহাইয়ের ভবিষ্যৎ নষ্ট হবে ভেবে সে নিজ থেকে বিচ্ছেদের কথা বলে এবং জোর করে ইনহাইকে গর্ভপাতের জন্য ক্লিনিকে নিয়ে যায়। কিন্তু ইনহাই শেষ পর্যন্ত বাচ্চাটি নষ্ট না করে গোপনে তাকে জন্ম দেয়। এর ৮ বছর পর তাদের সেই মেয়েটি অর্থাৎ সুজিন লিউকেমিয়ায় আক্রান্ত হয় এবং তাইশানের ম্যারোবায়ার প্রয়োজন হয়। ঠিক এই সময় মাফিয়ারা তাকে খুনের মামলায় ফাঁসিয়ে দেয় এবং মেয়ের জীবন বাঁচাতে তাইশানকে ফেরারি হতে হয়। বর্তমান সময়ে পালানোর পথে তাইশান এবং প্রসিকিউটর পার্ক জিয়েগিউ দুজনেই মাফিয়াদের হাতে ধরা পড়ে। মাফিয়া ডন মুন হোজাং প্রসিকিউটরকে সরিয়ে দেওয়ার জন্য তাইশানের মেয়ের জীবনের ভয় দেখিয়ে তাকে দিয়েই প্রসিকিউটরকে খুন করাতে চায়। তবে ডনের অপরাধের প্রমাণ সম্বলিত সেই ক্যামেরাটি এখনো উদ্ধার না হওয়ায় সে তাইশানকে এখনই মারতে পারছিল না। তাই সে দুজনকে আটকে রাখার নির্দেশ দেয়। কিন্তু তাইশান সুযোগ বুঝে দুজন পাহারাদারকে কুপকাত করে এবং তাদের কাছ থেকে গাড়ির চাবি ছিনিয়ে নেয়। সে যখন পালিয়ে যাচ্ছিল তখন তার মনে পড়ে প্রসিকিউটর পার্ক জেগিউং এর কথা। তাকে এখানে রেখে গেলে মাফিয়ারা তাকে মেরে ফেলবে। তাইশান গাড়িটি রিভার্স করে সজোরে দেওয়াল ভেঙে ভেতরে ঢোকে এবং প্রসিকিউটরকে উদ্ধার করে সেখান থেকে পালিয়ে যায়। নিরাপদ স্থানে পৌঁছে তাইশান কৌশলে প্রসিকিউটরকে গাড়ি থেকে নামিয়ে দিয়ে আবার নিরুদ্দেশ হয়। সবচেয়ে বিপজ্জনক জায়গায় হলো সবচেয়ে নিরাপদ। এই ভেবে তাইশান গোপনে নিজের বাড়িতে ফিরে আসে। সেখানে গোসল করে সে কিছু প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে নেয়। তার মনে পড়ে ক্যামেরাটি হয়তো মানসিকের প্রেমিকার কাছে থাকতে পারে। সে ইনহাইয়ের সাহায্য নেয় এবং ইনহাই সেই ঠিকানা খুঁজে বের করে। মানসিকের প্রেমিকা জানায় যে মানসিকের মৃত্যুর পর সে ক্যামেরা দেখে কষ্ট পাচ্ছিল, তাই সেটি বিক্রি করে দিয়েছে। ওই রাতেই তাইশান ক্রেতার কাছ থেকে ক্যামেরাটি উদ্ধার করে, কিন্তু ঠিক সেই মুহূর্তে মুনের পাঠানো খুনি আবার হাজির হয়। তাইশান লড়াই করার চেষ্টা করলেও শেষ পর্যন্ত খুনির কাছে হেরে যায় এবং খুনি ক্যামেরাটি নিয়ে চম্পট দেয়। মাফিয়া ডন মুন ক্যামেরাটি হাতে পেয়ে ভেতরের প্রমাণগুলো দেখে নিশ্চিত হয় এবং সাথে সাথে ঘোষণা দেয় যে যে তাইশানকে মারতে পারবে তাকে ৩০০ মিলিয়ন ওয়ান পুরস্কার দেওয়া হবে। মুন ভেবেছিল তাইশান মরে গেলেই সব শেষ, কিন্তু সে স্বপ্নেও ভাবেনি যে ক্যামেরা হারানোর পর তাইশান সরাসরি প্রসিকিউটর পার্ক জেগিউং এর সাথে হাত মিলিয়েছে। প্রসিকিউটর পার্ক শুধু তাইশানকে নিজের বাড়িতে লুকিয়ে রাখেননি, বরং তারা দুজন মিলে সিদ্ধান্ত নেন যে তারা একসাথে মাফিয়াদের ফাঁদে ফেলবেন এবং মুনের অপরাধের নতুন প্রমাণ বের করবেন।